দর্শক, সাকিব যেমনটা বলেছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে পারফরমেন্স যেটা হয়েছে, টাইগাররা যেভাবে আসলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তা নিয়ে তিনি নিজে সন্তুষ্ট। তামিম ইকবাল আবার তার বিপরীত কথা বলেছেন। তিনি বলেছেন যে 3টা ম্যাচেই বাংলাদেশ তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারেনি। সিরিজটা জয় হয়েছে, তবে 10টা পয়েন্ট হাতছাড়া হয়েছে। প্রত্যাশা আসলে কতটুকু ছিল, প্রাপ্তি কতটুকু হলো, এবং দল নির্বাচন নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন দুজন অতিথি। আছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট কোচ, এবং আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। দর্শক, আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন, সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু। তাকে যত দ্রুত সম্ভব আমরা যুক্ত করেই আমাদের আলোচনা নিয়ে আসব। আমরা নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আসলে বললাম, 3-0 প্রত্যাশা ছিল, তবে 2-1 সিরিজ জয় তো খারাপ নয়, কারণ শ্রীলঙ্কাকেই প্রথমবার বাংলাদেশ সিরিজে হারিয়েছে, এবং এই সিরিজ জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ এখন আছে, যদি অন্যান্য দলের চেয়ে ম্যাচ বেশি খেলেছে। সব মিলিয়ে আসলে পারফরমেন্সের কাটাছেড়া যদি করতে বলা হয়, কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যে সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা প্রশ্নটা করতাম যে এই সিরিজে আমাদের এক্সপেকটেশনটা কি, তখন হয়তো অনেকেই 2-1 জয়টাকে ভালো একটা পারফরমেন্স হিসেবে মেনে নিত আমার মনে হয়। কিন্তু যখন আমরা দুটো ম্যাচ জিতে গেলাম, মোটামুটি কমফোর্টেবলি জিতে গেলাম, সবাই কেন যেন ধরে নিল শ্রীলঙ্কার দলটা একটা দ্বিতীয় সারির দল, এবং এই দলের সাথে মানে জেতা মানে একেবারেই খুব সহজ একটা ব্যাপার। এবং আমাদের দল দুর্দান্ত খেলছে, দেয়ার ইজ নো রিজন ওয়াই আমরা কেন তৃতীয় ম্যাচটা জিততে পারবো না এবং বাইপাস করতে পারবো না। বাট ক্রিকেট খেলাটা আসলে সেরকম না, আনফর্চুনেটলি। আমরা যেমন অনেক ম্যাচ আমরা আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে অনেক সময় জিতেছি, কিন্তু ক্রিকেটের যে আনসার্টেনিটি যে ব্যাপার আছে, ফর্মে যে ব্যাপার আছে, এই সবগুলো যদি আমরা হিসাব করি, আমার কাছে কিন্তু মনে হয় যে এই 2-1 সিরিজটা নট ব্যাড অ্যাকচুয়ালি। আমরা খুব খারাপ একটা অবস্থায় ছিলাম এই সিরিজ শুরু হবার আগে। আমরা সবাই জানি প্রায় 9টা ম্যাচ বোধহয় আমরা কন্টিনিউয়াসলি হেরেছি, বিভিন্ন ফরম্যাটে আমরা হেরেছি, এবং বিভিন্ন ধরনের দলের সাথে হেরেছি। আমাদের চাইতে দুর্বল দলের বিরুদ্ধে আমরা হেরেছি। সো মোরালি আমাদের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, এবং আমাদের দল যে খুব ভালো খেলেনি, আমরা যদি একটু কাটাছেড়া করি আমাদের দলের পারফরমেন্সটা, তাতে কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এত কিছুর পরেও যে আমরা 2-1 সিরিজটা জিতেছি, একদিকে আমাদের বলতে হবে যে ইটস এ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস। তবে হ্যাঁ, আমাদের সুযোগ ছিল 300 জেতা, সেটা জিতে পারলে ভালো হতো। বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আই এম হ্যাপি। আমি একটু আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাই, 3-0 না হওয়ার হতাশাটা বেশি, না 2-1 সিরিজ জেতার আনন্দটা আসলে বেশি? নির্বাচক হিসেবে কাজ করছেন, আপনার কাটাছেড়া আসলে কি? স্যার তো বললেনই যে আমি মনে করি যে এখানে আমাদের সিরিজ জেতাটা সব থেকে বড় ব্যাপার ছিল। সিরিজ জেতার পর আর এক্সপেকটেশনের আসলে কিন্তু কোনো শেষ নেই। আমিও তার বাইরে না যে আমি কিন্তু এক্সপেক্ট করতেই পারি যে হ্যাঁ, বাংলাদেশ টিম যে টাইপের ক্রিকেট খেলছিল, পুরোপুরি ডমিনেট করে খেলছে শ্রীলঙ্কাকে। তো 3-0 কিন্তু আশা করাটা খুব মানে খারাপ কিছু না। বাট এটা নিয়ে কিন্তু আমি একটু অবাক হয়েছি যে আমাদের মানে সিরিজ শুরু হওয়ার আগে যত আলোড়ন ছিল, সিরিজটা জেতার পরে ওরকম আলোড়ন দেখলাম না। বা কংগ্রাচুলেট করার জন্য যে আরেকটু বেটার ওয়েতে আমরা করতে পারতাম হয়তো কংগ্রাচুলেট, বিকজ বাংলাদেশ টিম কিন্তু মানে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে। তামিমের যে কথাটা বলেছে তামিম, দেখেন আপনি মানে যদি হিসাব করে দেখেন, কখনোই আপনার মানে যে পুরাপুরি আপনি দিতে পারলেন, আপনার মনে হবে সব সময় যে আমি আরেকটু বেটার করতে পারতাম এখানে। হ্যাঁ, তো ক্রিকেটে কিন্তু এটা হয়। মানে আমি খেলার সময়ও যেটা দেখেছি, আমার কখনোই আমি ওইভাবে খুশি হতে পারতাম না। আমার মনে হতো যে যদি এই কাজটা আরেকটু এরকম করতাম তাহলে হয়তো আরেকটু বেটার হতো। তো সেই জিনিসের কোনো শেষ নেই, ওই চাওয়ার কোনো শেষ নেই। যদি নাকি আপনি চান যে আপনি ওয়ার্ল্ডের মধ্যে বড় কিছু হতে চান, মানে ওয়ার্ল্ডকে দেখাতে চান যে হ্যাঁ আমি এই টাইপের, তো তাহলে আসলে চাওয়ার শেষ থাকার কথা না। বাট ওভারঅল আমি মনে করি যে সিরিজ জয়টা এটা একটা ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, এবং স্পেশালি এই টাইমটাতে, বিকজ লাস্ট কিছুদিন যাবত কিন্তু খুব, যদিও আমাদের ওয়ানডে এটা খুব খারাপ যায়নি, বিকজ নিউজিল্যান্ড, যদি আপনি নিউজিল্যান্ডের কথা বললে আসলে আমাদের সাবকন্টিনেন্টের টিমের জন্য সবার জন্যই কঠিন। তো এটা আমাদেরও তার বাইরে কিছু যায়নি, বাট আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতাম আমরা নিউজিল্যান্ডে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি ডেফিনেটলি আমি স্যারের সাথে একমত হব, অবশ্যই হব, এবং এটা আমিও তাই বলবো যে এইটাই আমার যে 2-1 যে আমরা সিরিজটা জিতেছি, এটাই আসলে সব থেকে বড় ব্যাপার।
মানে এখানে আনন্দ না করার কোনো কারণ নেই, আনন্দ করাটাই খুব স্বাভাবিক ব্যাপার। যে টিম যদি আনন্দ না করে আমি একটু অবাক হব। এবং এট দ্য সেম টাইম আমরা যারা আমাদের যত সাপোর্টার আছে, যত যারা আছেন, তাদের সবারই খুশি থাকার কথা, বিকজ শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু এটা আমাদের ফার্স্ট সিরিজ উইন, মানে পুরো সিরিজ উইন করছি আমরা, কিন্তু এটা ফার্স্ট টাইম। তো সেটা তো একটা অবশ্যই মানে এটা ক্রেডিট গোস টু অল প্লেয়ার্স, বিকজ ওরা ভালো ক্রিকেট খেলেছে। যেহেতু ওদের প্রচুর শুনতে হয়, আপনার নেগেটিভ কথা শুনতে হয়, বা সিরিজের আগেই কিন্তু হয়েছে, এই সিরিজের আগেও। তো এই সময় ওরা ডিজার্ভ করে যে ওদেরকে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করব, এবং পরবর্তীতে যেসব সিরিজগুলো আছে সেগুলো যেন ওরা আরো বেটার ওয়েতে যেতে পারে। বাট 3-0 হলে খারাপ হতো না। এবং শ্রীলঙ্কা এই টিমটা কিন্তু আমি যতদূর মনে করি, আমার কাছে যেটা মনে হয়, এটাই ওদের ওয়ার্ল্ড কাপ টিম। হয়তো একটা দুইটা প্লেয়ার এদিক ওদিক হতে পারে। এই জিনিসটা নিয়ে আমি আসলে একটু অ্যাড করতে চাই, যেহেতু বলা হচ্ছে যে দ্বিতীয় সারির দল আমরা শুরু থেকেই শুনছি। করুণারত্নে কিন্তু এই সিরিজটা খেলছেন না। চান্ডিমাল এবং ম্যাথিউস তারাও আসলে নিজেদের সেরা ফর্মে তো আসলে ছিলেন না। যদি তারা আসতেন, দলের সবাই আসলে সুযোগ পেতেন কিনা। প্রাইম টাইমটা তো তারা ফেলে এসেছেন। তো শ্রীলঙ্কার এই দলটাই যদি আগামী বিশ্বকাপ খেলবে, এমনটা বলে তো আসলে ভুল হবে না। আমার কাছে মনে হয় না, দ্বিতীয় সারির দল বলার কোনো কারণই নেই। আপনি লাস্ট ওয়ানডেটা দেখেন তো বাংলাদেশ টিম যখন বেটার ক্রিকেট খেলছে, তখন আমরা কেন এটাকে বলবো যে অন্য টিম খারাপ খেলছে তাই আমরা জিতছি? না, সেটাই আমি বলছি যে যারা আসেননি তাদের বেশিরভাগই কিন্তু প্রাইম টাইম ফেলে এসেছেন। এক্স্যাক্টলি না, আমাদের কথা হয়েছিল এরকম ভাবে যে জিনিসটা আসলে আনফরচুনেট আমি মনে করি, যে বলছে যে শ্রীলঙ্কা একটা দ্বিতীয় সারি, যখন শ্রীলঙ্কা টিম আসলো বাংলাদেশে বলছে দ্বিতীয় সারির দল। তো আমি আসলে কয়েকটা প্লেয়ারকে আসলে ভালো জানতাম না, আমি একটু সার্চ দিয়ে দেখলাম যে আসলে এরাই ওদের মেইন প্লেয়ার, এরাই দলে থাকার কথা। হ্যাঁ। তো এই আর কি। তো আমি মনে করি যে খুশি হওয়ার মতোই একটা ব্যাপার হয়েছে, এবং এটা মানে ওদেরকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটা বাংলাদেশ টিম ডিজার্ভ করে। তো ওয়েল ডিজার্ভিং উইন ও বলতে পারেন, যেহেতু বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে এই ইয়েতে। আমরা একটু হাসানুজ্জামান ঝরুর কাছে যেতে চাই, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আমরা আসলে যে কথাটা নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজের সাথে আসলে আলোচনা করছিলাম, যে বাংলাদেশ সিরিজ জিতেছে, প্রথমবারের মতো লঙ্কানদেরকে 2-1 ব্যবধানে হারিয়েছে। তবে কিছুটা আফসোস আসলে আছে যে 3-0-তে ওদেরকে বাংলা ওয়াশ করা গেল না, বা লঙ্কা হোয়াইট ওয়াশ করা গেল না। আপনি আসলে কিভাবে দেখছেন? 10টা পয়েন্ট কি হারিয়ে ফেলেছে বাংলাদেশ, নাকি 20টা পয়েন্ট অর্জন করেছে, সিরিজ জিতেছে, সেটাই আসলে ভারী? ধন্যবাদ আপনাদেরকে সকলকে স্বাগত বাংলাদেশ টিমকে। স্বাভাবিকভাবে আমি স্যাটিসফাইড। আমি আব্দুর রাজ্জাক এবং ফাহিম স্যারের সাথে একমত প্রকাশ করছি এই কারণে যে পজিটিভ ক্রিকেট বাংলাদেশ খেলেছে। 30 পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। সেটা ক্যাপ্টেনের পোস্ট ম্যাচ ব্রিফিং এই বোঝা গেছে যে 30টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই পয়েন্টটাই আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে, আমাদের কোয়ালিফাইড হওয়ার জন্য হেল্প করবে ওয়ার্ল্ড কাপে। সো বাংলাদেশ যে পর্যায়ে যে লেভেলে ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হচ্ছে পজিটিভ ক্রিকেট খেলেছে। দেখেন মেহেদী মিরাজের র্যাঙ্কিংটা, তারপরে মুশফিকুর রহিমের দারুণ ইনিংস, তাসকিনের ওয়েল ডিজার্ভ বোলিং, শরীফুলের ওয়েল মেইনটেইন বোলিং। সো আমার কাছে মনে হচ্ছে সবকিছু বিবেচনা করে যে আমাদের বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। 10 পয়েন্টটা ইম্পর্টেন্ট ছিল, সেটা ক্যাপ্টেনেরও আক্ষেপ আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার পোস্ট ম্যাচ ব্রিফিং এ যেটা সে প্রকাশ করেছে, সেটা হয়তো টিম মিটিং এও শেষ করেছে। আমাদের যখন গেম শেষ হয়েছে, তখন আমার কাছে মনে হয় যে এই পজিটিভ নোটস গুলো নিয়ে ক্যাপ্টেনও আলাপ করেছে। আর আমার কাছে মনে হয়েছে কি, বাংলাদেশ একটা পরিপূর্ণ টিম হিসেবে যাচ্ছে। ক্যাপ্টেন প্রথম থেকেই লিড করছেন, তার একটা ডিফেন্সিভ, একটা অন্যান্য প্লেয়ারদের সাথে যে একটা সমঝোতা, যেটা আমাদের খুব বেশি দরকার ছিল। ক্যাপ্টেন মাশরাফি চলে যাওয়ার পরে তামিম ইকবাল যেভাবে বাংলাদেশ টিমকে হ্যান্ডেল করছে, তা আমার কাছে মনে হচ্ছে অনেক পজিটিভ নোটস নিয়ে আমরা আগাতে পারবো। আমি একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। মুশফিকুর রহিমের কথা যদি আলোচনা করি, 237 রান করেছেন 3 ইনিংস, 3টাতেই তিনি স্কোর করেছেন 125, 84 এবং শেষ ম্যাচটায় 28 রান করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উইকেটের পেছনে বলুন বা ক্যাপ্টেনকে সহযোগিতা করা বলুন, পুরো দলকে আসলে যেভাবে উজ্জীবিত করেছেন, সেটা তো অবশ্যই চোখে লেগেছে। একেবারে ছোটবেলা থেকে মুশফিকুর রহিমকে দেখছেন, আমরা যতটুকু জানি কোনো সময় আসলে ফর্মটা খারাপ গেল আপনার কাছেই ছুটে আসেন। মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে কি বলবেন? আমার মনে হয় মানসিকভাবে খুব ভালো অবস্থায় ছিল,
যেটা বললেন যে উইকেটের পিছের থেকে তার এত আলাপ, এত কথাবার্তা, সবসময় হয়তো কম বেশি কথাবার্তা বলে, কিন্তু এবার কিন্তু আমরা বোধহয় অনেক একটু বেশি দেখেছি আমরা। শুনেছি। ওর ইনভলভমেন্টটা অনেক বেশি ছিল, এবং ওর প্রথম যে ইনিংসটা ছিল 84 রানের বা whatever, আমার মনে হয় সেটা ওর স্বাভাবিক একটা ইনিংস ছিল। তবে পরের ম্যাচে, দ্বিতীয় ম্যাচে 125 রানে যে ইনিংসটা খেলেছে, আমার মনে হয় এটা বোধহয় ওয়ান অফ হিজ বেস্ট ইনিংস। এই কারণে যে এমন একটা সময় ওই ইনিংসটা খেলেছে, ওই সময়টা ওই ইনিংসটা না খেললে আমাদের যে পুঁজিটা আমরা পেয়েছিলাম, সেই পুঁজিটা আসলে কিন্তু যথেষ্ট পুঁজি ছিল না। জি, আমাদের বলাতে কৃতিত্ব যে আমরা ম্যাচে জিতেছি, কিন্তু ওই সময় ওই প্রেসারে ওইভাবে নিজেকে ধরে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া খেলাটা, ওই জায়গাটায় দারুণ একটা ইনিংস, এটাকে আমি বলবো। এটা আমরা তো সবসময় দেখে এসেছি যে ও একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং চেষ্টা করে দলের জন্য একটা কিছু করার জন্য, এবং সেটাই করেছে। এবং তার যেটা আমি বলছি যে ও আমার মনে হয় খুব ভালো মানসিক অবস্থায় ছিল এই সিরিজটা চলার সময়, খুব ভালো মানসিক অবস্থা ছিল। কোনো ধরনের ডিস্টার্বেন্সের মনে হয়েছে। অনেক সময় থাকে যে চারদিক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বা ক্রিটিসিজম অনেক সময় ওকে এফেক্টেড করে ফেলে, অনেক সময় অনেক খেলোয়াড়কেই করে, এবং সেটা ওর খেলায় কিন্তু অনেক সময় চলে আসে। কিন্তু এই সিরিজে কিন্তু এটা দেখিনি, মনে হয়েছে যেন খেলার ভেতরে পুরোপুরি সে ডিভোটেড, ডুবে আছে খেলার ভেতরে, খেলার নিজের রান করা ছাড়া কিছু চিন্তা করছে না, টিম ছাড়া কিছু চিন্তা করছে না। হি ওয়ান্টস টু উইন এভরি ম্যাচ, এবং সেখানে যতটা সম্ভব কন্ট্রিবিউট করতে চায়। আমার মনে হয় এই মানসিকতার কারণে ও সবচেয়ে ভালো খেলতে পেরেছে, এবং এই মানসিকতা অনেকের মধ্যে ছিল না। যে কোনো কারণে হোক, সেটা ক্রিটিসিজমের কারণে হোক, নিজের ফর্ম না থাকার কারণে হোক, বা নিজের ব্যাপারে যথেষ্ট আস্থা না থাকার কারণে হোক, যে কারণে অনেকে কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারবে। আমার মনে হয় ওর মানসিকতাটাকে আমি এখানে তুলে ধরতে চাই ওর পারফরমেন্সের মূল ভূমিকার হিসেবে। আব্দুর রাজ্জাক, আপনি তো আসলে নির্বাচক হিসেবে খুব বেশি দিন হয়নি দায়িত্ব নিয়েছেন, এবং শুরু থেকে আসলে দেখছেন যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সবসময় প্রশ্ন ওঠে, এবং সেটাই স্বাভাবিক, যেদিকে যা হোক প্রশ্ন করা হবেই। তো এই জিনিসটা নিয়ে যদি আসলে কথা বলি, ওপেনিংয়ে রান আসছিলেন না, লিটন দাস নিউজিল্যান্ডে খুব ভালো করতে পারেনি, দুটা ম্যাচ খেলার পরে তাকে থার্ড ম্যাচটায় খেলানো হয়নি, সৌম্য সরকারকে নিয়েও প্রশ্ন উঠেছে। আপনার কাছ থেকে যদি আসলে জানতে চাই যে পুরো চিন্তাভাবনাটা কি ছিল? দেখেন, আপনি কিন্তু বলেই দিয়েছেন এই চিন্তা ভাবনা ছিল। আসলে এক্সট্রা অর্ডিনারি কোনো চিন্তা ভাবনা নেই। ন্যাশনাল টিম নিয়ে কিন্তু খুব কঠিন কিছু করার কিছু নাই, বিকজ ইটস ওপেন টিম। ন্যাশনাল টিম কিন্তু ভেরি ওপেন আমার কাছে মনে হয়, কারণ সবাই জানে যে কি হতে যাচ্ছে, কি হতে পারে, হয়তো দুইটা একটা জায়গা যে নতুন প্লেয়ার আসার ক্ষেত্রে তখন হয়তো কিছুটা, তাছাড়া কিন্তু বাকি সবাই জানে। আর তারপরেও দেখেন, ওপেনিং আমাদের মানে তামিমের সাথে যে একজন আসবে, সেটা নিয়ে আমাদের একটু স্ট্রাগল করতে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। আপনারা মানে এটা হচ্ছে পারফরমেন্স ইজ সেইং দ্যাট। তো আমাদের যেগুলো অপশন আছে আমরা আসলে চেষ্টা করব, বিকজ ওয়ার্ল্ড কাপকে যদি মাথায় রেখে কাজ করা হয়, তাহলে আসলে এখন থেকেই আমাদের শুরু করা উচিত। বিকজ আমাদের কিন্তু ডোমেস্টিক ক্রিকেট অনেকদিন ধরে এই যে কোভিড সিচুয়েশনের কারণে হচ্ছে না। তো মানে বাইরের নতুন প্লেয়ার যারা আছে বা এখন টিমের বাইরে যারা আছে, ওদের কিন্তু দেখাও কঠিন হয়ে যাচ্ছে। তো আসলে একদমই যদি না দেখা যায়, তাহলে ওই আমাদের কাছাকাছি যারা আছে, যারা খেলছে বিভিন্ন লেভেলগুলোতে খেলছে, ওদেরকে দেখেই কিন্তু আসলে ডিসিশন গুলো নিতে হয়। তো আসলে এইভাবেই করা হয়েছে যে প্রশ্ন সিলেকশন নিয়ে কিন্তু প্রশ্ন করলে যে কেউ করতে পারে, এটা কোনো ব্যাপারই না। কারণ আমি সাপোজ আমাকে নিলাম আর ঝড়ু ভাইকে নিলাম না, স্যারকে ক্যাপ্টেন দিলাম, তো প্রশ্ন আসতে পারে স্যার কেন ক্যাপ্টেন, ঝড়ু ভাইকে কেন নিলেন না, আপনাকে নিজেকে কেন নিলেন? তো এটা কিন্তু স্বাভাবিক। আবার আরেকজন কিন্তু বলতে পারে না, উনি খুব ভালো ডিসিশন নিছে, যে স্যার হচ্ছে ক্যাপ্টেন হওয়ার মতোই, আর ঝড়ু ভাই আর ওনার মধ্যে ইয়ে আছে। তো আমি মনে করি এরকম। তো এটা নিয়ে প্রশ্ন থাকবেই, সবসময় থাকবে। বাট আমার মানে মেইনলি আমাদের যেটা টার্গেট, যে বাংলাদেশ টিম যাতে উপকৃত হয়, মানে টিমের যেন ক্ষতি না হয়। তো এটার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে পার্সোনাল ইয়েতে প্রবলেম হয়ে যাবে অনেকের, বিকজ এটাই হচ্ছে নিয়ম, যে একটা প্লেয়ারকে আপনি যখনই একটা প্লেয়ারকে বাদ দিবেন, তার জন্য একটা সমস্যা, এটা ক্ষতির কারণ তার। আমি যদি একটু সাথে যোগ করতে চাই, গতকাল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন যে তার সাথে ওপেন করার জন্য তিনি পার্সোনাল তার পছন্দ রাইট হ্যান্ড কেউ হলে ভালো হয়, কিন্তু আমরা নাইমকে দেখেছি, এবং 3 নম্বরেও সাকিব আছেন, এবং তামিম একথাও বলেছেন যে লিটন দাসের ক্যারিয়ার এখানেই শেষ না, তাকে আরো সুযোগ দেওয়া হবে। আবার এটাও তিনি বলেছেন যে নাইমকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, অন্তত আরো কিছু ম্যাচ যাতে তাকে দেখা হয়। এখানে আসলে চিন্তা ভাবনাটা কি? দেখেন, এইখানে কিন্তু ঘুরে ফিরে এইসব প্লেয়াররাই খেলছে। আপনি দেখবেন আমাদের যে একটা, হ্যাঁ, এর কিন্তু বাইরে কেউ আসছে না। তো একদম কালকে একজনকে সুযোগ দেওয়া হবে, আজকে আরেকজনকে, এইটা বলা কঠিন, বাট এর মধ্যেই থাকবে আমাদের আমরা চেষ্টা করব যে যাতে করে
মানে একদম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যদি কেউ করে বা মানে এখন যারা আমাদের যে পুরো একটা টোটাল টিমের মধ্যে নেই, তারা যারা বাইরে আছে তারা যদি এক্সট্রাঅর্ডিনারি করে ডেফিনেটলি তাদেরকে কল করা হবে। বাট তাছাড়া কিন্তু আপনি আমাদের প্লেয়ারও যদি হিসাব করেন, আমাদের কিন্তু খুব ঘোরাফেরায় এইসব প্লেয়াররাই, জি। তো আলটিমেটলি এদেরকেই নিতে হবে। আর এই যে ইয়াং ছেলেটাকে, একে আসলে মেইনলি একটা দেখার দরকার ছিল যে ও কি অবস্থাতে আছে, ও কি মানে যেহেতু আমি এর আগেও যেটা বললাম আপনাকে যে যেহেতু ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করা হচ্ছে, তো তাহলে আসলে এইসব সিরিজ গুলোতে তো দেশে সিরিজ হলে হয় কি সুবিধা হয় ইয়াং ছেলেদের, তো এই কারণেই আসলে মেইনলি দেখা ওকে। আর ও তো বাইরে চলে যায়নি, ও ন্যাশনাল টিমের মধ্যেই আছে, অবশ্যই। আর ও এত তাড়াতাড়ি বাইরে চলে যাবে না ইনশাল্লাহ, কারণ মানে যেহেতু ওকে নেওয়া হয়েছে, তো প্রপার সুযোগ দিয়ে সবকিছু দেখেই, যদি আমরা আশা করব না যে বাদ দেওয়ার কথা চিন্তাও করি না যখন কেউকে নেওয়া হয়, কারণ আমরা কিন্তু হিসাব করেই নেওয়া হয়, তো কখনো কখনো মিস্টেক হতে পারে বা প্লেয়ারের কোনো প্রবলেমের, স্যার যেটা টেকনিক্যাল ব্যাপারের গুলো বললেন যে ওইসব টেকনিক্যাল প্রবলেমের কারণেও অনেক সময় দেখা যাচ্ছে পারফর্ম করতে পারছে না, বাট সে ভালো প্লেয়ার, তো হতে পারে এটা, তো সেই সবের জন্য সুযোগ দেওয়া হবে আসলে। আমি সাথে আরো একটা প্রশ্ন একটু করে রাখতে চাই। সৌম্য সরকারকে আমরা পুরো সিরিজে আসলে দেখিনি এবং সবসময় তিনি ওপেনিং এ ব্যাট করেন এবং এর আগে আমরা দেখেছি যে ওপেনিং বা টপ অর্ডারেই ব্যাট করেন। এর আগে তাকে 6 বা 7-এ খেলানো হয়েছিল, দেখেই কি এই সিরিজে আসলে ওপেনিং পজিশনে অন্তত তাকে বিবেচনা করা হয়নি? দেখেন, যদি সেইভাবে ধরা হয়, সৌম্য সরকার আসলে বেশ অনেকদিন ধরে রান করতে পারছেন। জি। সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে এটা, জায়গা নিয়ে কিন্তু কথা না, জায়গা নিয়ে কি টিমের যেখানে যাকে প্রয়োজন হবে তার সেখানে খেলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে এই ম্যাচের জন্য সৌম্য সরকার যদি 6 নম্বরে খেলে টিম উপকৃত হবে, ডেফিনেটলি তাকে যেতে হবে সেখানে। ওই জায়গাটার ব্যাকআপ হিসেবে আসলে সৌম্যকে ভাবা হচ্ছে। এটা হচ্ছে, দেখেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে এইটা যে সৌম্য সরকারকে কেন এখানে না দিয়ে ওখানে দেওয়া হচ্ছে, এটা কিন্তু কথা বলে নেওয়া হয়, এটা কিন্তু যে কোনো প্লেয়ারকে চাপায় দেওয়া হয় না না না, অবশ্যই তাই। এতটুকু ফর শিওর, বিকজ আমি অনেকগুলো মিডিয়াতে দেখছি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপারগুলোতে যে কেন এটা নিয়ে কথা হবে, কারণ কি সৌম্য সরকারকে কিন্তু জোর করে বলা হয়নি যে তুমি কিন্তু এখানে খেলতে হবে তোমাকে। সৌম্য সরকার, আমরা দেখেন ওর ভালোর জন্যই কিন্তু এটা, বিকজ আমরা মনে করছি যে ও ভালো প্লেয়ার, ওকে রাখার জন্যই আমরা আরো কিছু অপশন দেখছি। ইচ্ছা করলে কিন্তু যে হ্যাঁ ও ওপেনিং খেলছে, ও ওপেনিং এ রান করতে পারে না, ওকে ঠিক আছে তাহলে আমরা অন্য আরেকজনকে দেখি, অবশ্যই ওকে আমরা রাখার জন্য যাতে করে টিমের সুবিধা হয়, যে মানে এটা আসলে সৌম্যর পার্সোনাল দেখে আমরা না, এটা হচ্ছে টিমের স্বার্থে। তো টিমের স্বার্থে যদি মনে হয় যে না সৌম্য সরকারকে না রেখে নাইম শেখকে আনলে সুবিধা হবে, সেটাও করবো ইনশাল্লাহ, তাতেও সমস্যা হবে না, বাট আগে আমরা দেখবো যে টিম যাতে উপকৃত হয়। একটু হাসানুজ্জামান ঝরুর কাছে জানতে চাই, ওভারঅল ব্যাটিং পারফরমেন্সটা নিয়ে যদি আমরা কথা বলি, 3টা ম্যাচেই আমরা দেখেছি 100-র আগেই বাংলাদেশের 4টা উইকেটের পতন হয়েছে এবং মুশফিকের কথা ইতিমধ্যে আমরা বলেছি যে 3টা ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেছেন, সিরিজ সেরা হয়েছেন। এই যে শুরুতেই আসলে উইকেট যাচ্ছে, সাকিব সবসময় ফর্মে থাকেন, এই সিরিজটাতে আমরা দেখেছি 3 ম্যাচে তিনি ব্যাট হাতে রান করতে পারেননি এবং ওপেনিং স্পটে একেবারে শুরুর দিকে প্রথম 2টা ম্যাচ লিটনকে খেলানো হয়েছে, পরেরটা নাইমকে খেলানো হচ্ছে, রান করতে পারেননি। মোসাদ্দেক শেষ ম্যাচটায় হাফ সেঞ্চুরি করেছেন, তবে মিঠুন খুব একটা ভালো করতে পারেনি। ওভারঅল ব্যাটিং পজিশনগুলো নিয়ে যদি কথা বলেন। অ্যাকচুয়ালি ব্যাটিং নিয়ে আব্দুল রাজ্জাকের সাথে যে কনভারসেশনটা শুনছিলাম, ব্যাটিংটা হয়েছে কি যে সাকিবকে এক সিরিজ দিয়ে মেজারমেন্ট করা যাবে না, না না, কখনোই নয়। একটা প্লেয়ার একটা, দ্বিতীয়ত হচ্ছে ওপেনিং, যে জায়গাটায় আমরা খুব বেশি আশাবাদী ছিলাম যে ওপেনিং একটা পার্টনারশিপ তামিম ইকবালের সাথে ভালো একটা স্টার্ট করবে, এস্টাবলিশ একটা ওপেনিং পার্টনারশিপ আমরা তৈরি করব, সেই জায়গাটাতে আমরা যেটা বলি যে প্লেয়ারদের ব্যাড লাক, ফাহিম স্যার যেটা বলছিলেন যে টেকনিক্যাল প্রবলেম অথবা ব্যাড লাক, এই জিনিসগুলা আমাদের এখানে এফেক্ট করছে এবং ওপেনিং পার্টনারশিপে তামিমের সাথে কেউই সুইটেবল স্টার্ট করতে পারেনি। সাথে সাথে সাকিবকে আস্তে আস্তে, সাকিব আফটার লং টাইম বাইরে ছিল স্বাভাবিকভাবে, এবং আমরা দেখছিলাম যে উনি কিন্তু রান করার জন্য স্ট্রাগল করছে, সাকিবের স্বাভাবিক ব্যাটিংটা সাকিব করতে পারছিল না, কারণ এরও কিছু কারণ আছে। উনি আইপিএল এ খেলে আসছেন রিসেন্টলি, তারপরে কোভিড এর জন্য কোয়ারেন্টাইনে ছিলেন, প্রপার চাপে ছিলেন না হয়তো, অথবা ওনার কাছে মনে হচ্ছিল যে প্রপারলি ব্যাটিং করতে গেলে আরো প্র্যাকটিস দরকার, আরো প্রিপারেশন দরকার। আফটার দ্যাট যেটা হয়েছে, যেটা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং
মাঝখানের যে চেঞ্জেস গুলা মুশফিকের অ্যাজ ইউজুয়াল ব্যাটিং করেছে, যখন ব্যাটিং করতে নেমেছে তখন সে পর্যাপ্ত সময় পেয়েছে, সে উইকেটের সাথে স্ট্রাগল করতে। আমরা একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। হাসানুজ্জামান ঝরুর কথাগুলো আমরা আসলে ঠিক শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। আমরা একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই যে তামিমের যে ওপেনিং পার্টনার আমরা পাচ্ছি না লম্বা সময় ধরে, এটা তো আসলে বাংলাদেশের সমস্যা। সৌম্য সরকারকে ট্রাই করা হয়েছে, লিটন দাসকে ট্রাই করা হয়েছে, টেকনিক বা স্কিল নিয়ে তো কোনো সমস্যা নাই, প্রবলেমটা কি আসলে মেন্টালিটিতে কিনা? মূলত একেবারে লাস্টে বলতে গেলে ওদের আত্মবিশ্বাসের যে ব্যাপারটা, সেখানে ওরা স্ট্রাগল করছে। কারণ এটা যেটা হয়েছে যে রান করতে না পারার কারণে নিজের ব্যাপারে যে আস্থার যে ব্যাপারটা থাকে সেটা অনেক সময় নড়বড়ে হয়ে যায়, এবং সেটা হয়ে গেলে যেটা হয় যে শরীরটা ঠিকমতো কাজ করে না, ডিসিশন মেকিং যে প্রসেসটা সেটা ঠিকমতো কাজ করে না, সেন্স অফ টাইমিংটা বলি সেটাও আস্তে আস্তে এদিক ওদিক হয়ে যায়। সবকিছু মিলে নিজের উপর থেকে আস্থাটাই নষ্ট হয়ে যায়। তখন যেটা হয় যে মানুষ এটা করতে চেষ্টা করে, ওটা করতে চেষ্টা করে, এবং একসময় যেটা করে সবচেয়ে ভালো করতো আস্তে আস্তে সেটা থেকে দূরে সরে যায়। সো যেটাকে আমরা বলি যে গেটিং ব্যাক টু দ্য বেসিক্স, সেই বেসিক্সটার মধ্যে আসলে গোলমালটা শুরু হয়ে যায়, এবং একবার সেটা শুরু হয়ে গেলে এটা থেকে আবার ফিরে আসাটা খুব সহজ না। তো সমস্যাটা যেটা হয়েছে যে এরা বিভিন্ন কোচের আন্ডারে অনেক সময় কাজ করেছে, আমাদের বিদেশি কোচ, বিশেষ করে বিদেশি কোচের আন্ডারে, এবং অনেক সময় অনেক কোচের ফিলসফিটা ডিফারেন্ট হয়, খেলার স্টাইলটা ডিফারেন্ট হয়, ওয়ে অফ ইনস্ট্রাকশন বা মেথড অফ ইনস্ট্রাকশন ডিফারেন্ট হয়। এটা আবার অনেক সময় এটা ইন্টারপ্রিটেশনে অনেক সময় অনেক ব্যাটসম্যান আবার ভুলও করে, বিশেষ করে যারা নতুন, যাদের কমিউনিকেশনের সমস্যা থাকে, কিংবা যারা একটু ইন্ট্রোভার্ট, তারা হয়তো অনেক সময় অনেক মেসেজ, ছোটখাটো মেসেজটা হয়তো ঠিক মতো নিতে পারে না, এবং ইন্টারপ্রিটেশনের ভুলের কারণে তারা হয়তো তাদের স্বাভাবিক যে খেলাটা সেখান থেকে অনেক সময় দূরে সরে যায়। যেমন লিটনকে আমি সবসময় দেখেছি, লিটন যখন ছোট ছিল, কম বয়সে ছিল, ইয়াং ছিল, নতুন এসেছে, লিটনকে আমরা আরো বেশি এগ্রেসিভ একজন ক্রিকেট হিসেবে দেখেছি, কিন্তু পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি খেলার স্টাইলটাই কিন্তু বদলে গেছে। মনে হলো যেন অনেক ধরে খেলতে চায়, থাকতে চায় উইকেটে, আউট হতে চায় না, ওই যে ফ্রি ফ্লোয়িং যে খেলাটা, ওই খেলাটা আস্তে আস্তে কিন্তু ওখান থেকে সরেই আসলো। সো ন্যাচারাল যে খেলাটা দিয়ে এতদিন এখানে উঠে এসছে, সেক্ষেত্রে যখন সরে যায় তার মানে তার প্লেইং ফিলোসফিটাও চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো অনেক সময় এইসব কারণে কিন্তু তার স্বাভাবিক খেলাটা অনেকেই অনেক সময় খেলতে পারে না কিন্তু, এবং আমাদের অনেক ব্যাটসম্যানের কিন্তু সেটা হয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের গত 4-5 বছরে যত ব্যাটসম্যান এসছে তার অলমোস্ট সবগুলি ব্যাটসম্যান কিন্তু ফেল করেছে, অলমোস্ট এভরিওয়ান হ্যাজ ফেলড। আমরা কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে, কে কম ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু চেষ্টা করছি, সেটা লিটনে বলি, সৌম্য বলি, কিংবা নাজমুল, শান্ত বলি, এই সবাই কিন্তু একই ব্যাপার কিন্তু, কিংবা মিঠুন বলি, কেউ কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু ভালো পারফর্ম করতে পারছে কারা? যারা অত্যন্ত স্টাবলিশ, যারা মেন্টালি এমন একটা অবস্থায় আছে, তাদেরকে আর পরিবর্তন করা সম্ভব না। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এদের কথা। কিন্তু নতুন যারা এসছে গত 4-5 বছরে, তারা কিন্তু সবাই কিন্তু একই অবস্থায় আছে, তাদের সবার ফর্মে কিন্তু খারাপ, কোনো না কোনো ভাবে তারা স্ট্রাগল করছে। সো ইটস এ বিগ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যেটার উত্তর কিন্তু আমাদের খুঁজে পেতে হবে, কারণ ওদের ছাড়া কিন্তু একটা দল হবে না। আমরা শ্রীলঙ্কার সাথে হয়তো 2-1 সিরিজ জিতে গেছি, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে কনসিস্টেন্টলি ভালো খেলতে চাই এবং ভালো দলের বিরুদ্ধে ভালো খেলতে চাই, আমাদের সেই প্রশ্নের উত্তরটাই আমরা আব্দুর রাজ্জাকের কাছ থেকে নিব একটা বিরতির পরে। আশা করছি তিনজনই আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, কোথাও যাবে না, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের। আমাদের সাথে দুজন গেস্ট ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আছেন নাজমুল আবেদিন ফাহিম এবং আছেন আব্দুর রাজ্জাক। বিরতির ঠিক আগ দিয়ে আসলে নাজমুল আবেদিন ফাহিম যেটা বলছিলেন সেই প্রশ্নের উত্তরটাই আব্দুর রাজ্জাকের কাছ থেকে চাই। আমরা পঞ্চপাণ্ডব বলতে যা বুঝতাম, মাশরাফি চলে গিয়েছেন, সেই জায়গায় যদি আমরা মুস্তাফিজকে ধরি, অটোমেটিক চয়েস দলে, মিরাজ খুব ভালো পারফর্ম করছেন, বাট এই 6-7 জনের বাইরেই যে 4-5টা পজিশন আছে সেটা তো আসলে একেবারেই ফিক্সড করা যাচ্ছে না, কারণ ঘুরে ফিরে সেই একই খেলোয়াড়দেরকে আপনারা বাজিয়ে দেখছেন। এটা আসলে কতটা প্রবলেমেটিক আপনাদের জন্য? এটা আসলে প্রবলেমের কিছু নাই, বিকজ ন্যাশনাল টিমে আপনি কখনোই 11 জন প্লেয়ার পাবেন না যেটা এরকম আপনার সেট হয়ে থাকবে না। 4-5 জন যদি ঘুরিয়ে ফিরিয়ে খেলতে হয়, 5-6টা প্লেস অটোমেটিক চয়েস, অন্যান্য ক্ষেত্রে তো আসলে অ্যাটলিস্ট 8টা-9টা প্লেস অটোমেটিক চয়েস হয়। এই জায়গাটাতে তো কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ।
হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে লাস্ট কিছুদিনের খেলা দেখে আরো বেশি হয়েছে যে না ঠিক আছে, আরেকটু বেটার হওয়া দরকার, আরেকটু কনসিস্টেন্ট হওয়া দরকার আর কি ওদের। আর ইয়াং যারা খেলছে, যেমন মানে আপনার স্পেশালি ব্যাটিং এ আরেকটু বেটার পারফর্ম করলে আমার কাছে মনে হয় যে মানে আমাদের সুবিধা অসুবিধা না, এটা টিমের লাভ হতো এবং অ্যাট দ্য সেম টাইম তার নিজেরও লাভ হতো। যে কে না চায় যে একটা সিকিউর থাকা, যে আমি জানি যেমন মুস্তাফিজ, সাকিব, তামিম, ওদের কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে আমি কি বাদ পড়বো কি পড়বো না, বা আমাকে কি নিবে কি নিবে না, ওরা কিন্তু ওইভাবে ইয়েতে আসে। তো ওদের অলরেডি ওই প্রেশারটা নাই। তো এইটা কিন্তু একটা বিশাল বড় প্রেশার। এটা তো আসলে আদায় করে নিতে হয়, এবং তাদেরকে সুযোগ কম দেওয়া হচ্ছে এটাও তো না, এবং লম্বা সময় ধরেই তারা সুযোগ পাচ্ছেন। আগে একটা সময় বলা হতো যে একটা খেলোয়াড়কে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে কিনা, টানা 5টা-7টা ম্যাচ খেলানো হচ্ছে কিনা, এই জিনিস নিয়ে তো আর এখন সমস্যা নাই। না, সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আসলে সুযোগের কথা যদি কেউ বলে তাহলে ভুল হবে, বিকজ যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে, সবাই পাচ্ছেন। আমি ইয়াং প্লেয়ারদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি নেওয়াটা শিখতে। কারণ তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ, ওরা যে টাইপের খেলছে, ওদের কাছ থেকে যদি শিখতে পারে, ওদের কাছ থেকে যদি নিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় ইয়াং প্লেয়ারদের জন্য আরো বেশি ইজি হবে ব্যাপারটা। আর যদি মানে আসলে আমি জানি না ওরা কি অবশ্যই হয়তো চেষ্টা করে, বাট ওদের হয়তো প্রসেসটা ভুল হচ্ছে কোথাও না কোথাও। স্যার টেকনিক্যাল ব্যাপার আরো ভালো বলতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে ওদের জন্য আমার এইটাই বলা থাকবে যে ওরা যেন এদেরকে ফলো করার চেষ্টা করে, যে এরা যে ওয়েতে পারফর্ম করছে। এই আমাদের আপনি দেখেন সিনিয়র যে কয়টা প্লেয়ার আছে, ওরা কিন্তু প্রায় মোস্ট অফ দ্য টাইম ওরা পারফর্ম করে। তো সাথে যদি আরো 2টা প্লেয়ার, ইয়াং প্লেয়ার পারফর্ম করে, তখন কি হয়, ম্যাচটা জিততে ইজি হয়। জি। তো আর তা না হলে কঠিন হয়ে যায়, যে টাইট হয়ে যাচ্ছে। তো ওই 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 কাজগুলো যেন ওরা করে। আর আসলে টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমার ওরকম কোনো কিছু বলার নেই, বিকজ আমি যেহেতু যে কাজে আছি, আমি টেকনিক্যাল ইয়েটা আসলে এত বেশি না চিন্তা করলেও চলছে, আমাকে আসলে পারফর্ম নিয়ে বেশি চিন্তা করা লাগছে। তো আমি ওদের কাছ থেকে এটা আশা করব। আমার মেসেজ হচ্ছে ওদের কাছে এইটা, যে যেন একটু কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করে ওরা। এটা প্রেশার দেওয়া না, আসলে এটা নিজের সুবিধার জন্য, বাংলাদেশ টিমের সুবিধার জন্য। আসলে দেখেন আমাদের অসুবিধা হবে না, কারণ কি, কারণ আমাদের আসলে কেউ খারাপ করতে থাকলে তখন কি হবে, আরেকজনকে নিয়ে আসতে হবে। তো আলটিমেটলি টিম তো বেনিফিটেড হচ্ছে না, এবং আপনাকে প্রচুর নতুন প্লেয়ার ইনক্লুড করানো লাগছে, যেটা আসলে একটা টিমের জন্য কখনোই ভালো কোনো সাইড না, যে আপনি একের পর এক আনবেন। তো সবসময় দেখা যাবে নতুন টিম থেকে যাবে। তো আমি চাই যে ওইটা না হয়, যে সবসময় বাংলাদেশ টিম যে একটা নতুন টিম, এটা যেন না হয়। যে এখন যেরকম আছে, ওদের সাথে আরো যেন 2-3 জন করে ইয়াং প্লেয়াররা ইনক্লুড করে, ওরা পারফর্ম করে, সো দ্যাট বাংলাদেশের সুবিধা হবে আর কি। এই আসলে টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমার তেমন কোনো কথা নেই আসলে। যেখানে আমরা টেকনিক্যাল বিষয়টা একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যদি জানতে চাই, পুলটা তো আসলে ছোট, বা পুলের খেলোয়াড়দেরকেই বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে, এবং খুব একটা ফল যে আসছে তা না। যেমনটা আমরা বলছিলাম যে সিনিয়রদের উপরে খুব বেশি ভরসা করতে হচ্ছে। এই যে সিনিয়র জুনিয়র বিভেদ, এটা তো একটা সমস্যা তৈরি করছে। বিভেদ না, ব্যাপারটা যদি এমন হতো যে হ্যাঁ, সৌম্য, লিটন কিংবা নাইম শেখ, এদের সবারই ব্যাটিং এভারেজ 50-এর উপরে, এবং কাকে এখন নিব সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। ব্যাপারটা যদি এমন হতো তাহলে খুব ভালো হতো। অনেক দেশে কিন্তু এমন, কিন্তু আনফরচুনেটলি আমাদের হয়ে গেছে ঠিক উল্টোটা। কে কম খারাপ খেলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিলেকশন দিতে হয়, যেটা খুব দুঃখজনক। তবে আমার মনে হয় যে আমরা কেন এটা ভাবি যে তামিমের সাথে কে খেলবে কিংবা মুশফিকের সাথে কে খেলবে, এটা কেন ভাবি? ওরা 12-14 বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করেছে। আমি তো চাই এখন যারা আসবে তাদের কারণে যেন তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব, এদের যেন দলে জায়গা না পায়। এমনই তো হওয়া উচিত। তারা এত ভালো খেলবে, সৌম্য, লিটন এত ভালো খেলবে যে তারা হয়ে যাবে ওপেনিং ব্যাটসম্যান। তামিম আর সুযোগ পাবে, সাকিব আর সুযোগ পাবে না, হয়তো এমন একজন খেলোয়াড় আসবে। আমরা কেন এমন ভাবছি যে কোনো মতে ওদের সাথে পাশে দাঁড়িয়ে ওদের একটু সাপোর্ট দিবে, এরকম খেলোয়াড় আমরা কেন চাই? তো আমার মনে হয় আমাদের চাওয়ার মধ্যে একটু সমস্যা আছে, আমাদের স্বপ্ন দেখার মধ্যে এবং স্বপ্ন দেখানোর মধ্যে সমস্যা আছে। আমরা চাচ্ছি যে কোনো মতে ওদের পাশাপাশি থেকে ওদের একটু সাপোর্ট দিলে আমাদের প্রোডাক্টটা ভালো হবে। সো ওরাও ওইভাবে ওই মানসিকতা নিয়ে বেরোচ্ছে।
সো আমাদের প্রথম আমাদের স্বপ্নটাকে ঠিক করতে হবে, আমাদের চাওয়াটাকে ঠিক করতে হবে। এবং যেটা আমি আগেও বলেছি যে আমরা সৌম্য কেমন ক্রিকেট খেলেছে শুরুতে আমরা দেখেছি, কিন্তু লিটন কেমন ক্রিকেট খেলেছে আমরা দেখেছি, কিন্তু শান্তকে কিন্তু এমনি এতদিন ধরে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু ইজ সো ট্যালেন্টেড, কিন্তু কেন ওরা পারছে না? তো কোথাও না কোথাও রাজাক যেটা বললো, প্রসেসের মধ্যে কোথাও না কোথাও কিছু গলদ আমাদের আছে, কিন্তু তা না হলে কিন্তু এত মেধাবী ব্যাটসম্যান যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে, যারা এ টিম খেলেছে, যারা হাই পারফরমেন্সে ইন্টারন্যাশনাল এত ট্যুর করেছে, তারা এখানে এসে এইভাবে কলাপস করবে সবাই, এটা কিন্তু হতেই পারে না। সো দ্যাট সামথিং ইজ ভেরি ভেরি রং। এই জিনিসটাকে আমাদের আইডেন্টিফাই করা। আমি একটু হাসানুজ্জামান ঝুরুর কাছে এখানে যেতে চাই, নাজমুল আবেদিন ফাহিমকে একটু যদি থামাই। হাসানুজ্জামান ঝুরু, আপনার কাছে আসলে কি মনে হয়, যেমনটা নাজমুল আবেদিন ফাহিম বলছেন যে প্রসেসে কিছু না কিছু গলত তো আছেই, নতুবা যারা আন্ডার-19 খেলেছেন বা যারা এ পর্যায়ে এতগুলো ম্যাচ খেলেছেন, বা জাতীয় দলেও লিটনের কথা যদি বলেন, সৌম্যর কথা যদি বলেন, তারা তো জাতীয় দলেও 5-6 বছর খেলে ফেলেছেন, মিঠুনও প্রায় 4-5 বছর খেলে ফেলেছেন, এরপরও যে সেটেল হতে না পারা, এটা আসলে কি কারণ মনে হয়? এটা আমার কাছে মনে হচ্ছে যে পেশাদারিত্বের অভাব, যেটা আমরা সাধারণত হতাশ হয়ে যাই ওখান থেকে। যে পেশাদারিত্বের অভাব বলতে আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা ক্রিকেটার উচিত তার পারফরমেন্স নিয়ে চিন্তা করা এবং তার ইনভলভমেন্ট বাড়ানো। আমাদের যে ক্রিকেটার গুলো পারফর্ম করছে না, কি কারণে করছে না, প্রসেস আছে, টেকনিক আছে, সবকিছুই আছে, কিন্তু বাংলাদেশে ন্যাশনাল টিম যে ফ্যাসিলিটিসটা পায়, আমাদের অন্যান্য ক্লাব টিমে কিন্তু এই ফ্যাসিলিটিসটা নাই। অথবা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখি যে পরিমাণে টুর্নামেন্ট হয়, যে পরিমাণে ক্রিকেট হয়, তা বাংলাদেশের এই কালচারে মানে কালচারালি আমাদের প্লেয়ার গুলো উঠে আসছে না ওইভাবে। তো কম্পিটিশনটা ওইভাবে হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সিনিয়র ক্রিকেটার বলি অথবা মুশফিকদের কথা যেটাই বলি, তারা না স্টার্টিং থেকে ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার ছিল। বর্তমান প্লেয়ারদের সাথে আমাদের ক্রিকেটারদের, সিনিয়র ক্রিকেটারদের ডিফারেন্সটা হচ্ছে এক্সপোজার। প্রসেস কিন্তু ঠিক আছে, ফাইন স্যার যেটা বলছিলেন, অথবা রাজ্জাক যে ডিফারেন্ট কোচেস আসছে। আমরা এই বিষয়টা নিয়েই বিরতির পরে জানবো, আমাদের সময় এই পর্যায়ে একেবারেই কমে এসছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। আমরা বিরতির ঠিক আগ দিয়ে হাসানুজ্জামান ঝুরুর সাথে আসলে কথা বলছিলাম, এবং তিনি যেমনটা বলছিলেন যে আপনার কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যটা খুব বেশি হওয়ার কারণেই কি সমস্যাটা হচ্ছে কিনা? স্বাভাবিকভাবেই হচ্ছে, কিন্তু এখান থেকে রিকভারি করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে আমার কাছে যেটা মনে হয়। এখন আমাদের অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালি বাইরে খেলছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, এবং ন্যাশনাল টিমের সাথে যে ডিফারেন্সটা সেটাও কিন্তু চোখে পড়ার মতো। ন্যাশনাল টিমের প্লেয়ারদের, যারা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছে, তাদের সাথেও কিন্তু টপ লেভেলের প্লেয়ারদেরও একটা বিশাল ডিফারেন্স পাচ্ছি। এটা তো শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেট সেটা দিয়ে নয়, আমাদের ন্যাশনাল টিমের যারা প্রসেস হয়ে আসছে তাদের ভিতরে টেকনিক্যালি এবং মেন্টালি এই গ্যাপ গুলো কিন্তু বিশাল রকমের একটা পার্থক্য করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলা, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার মতন প্রচন্ড পরিমাণের ওয়ে আছে আমাদের বাংলাদেশেই। আমাদের শুধুমাত্র আমরা উইকেট নিয়ে যে চিন্তা করি, সে উইকেট নিয়ে অথবা লোকাল ক্রিকেট নিয়ে নয়, আমাদের দেশে এখন লোকাল কোচ গুলো অনেক পরিমাণে ডেভেলপ করেছে। দেখেন, একটা আমাদের দেশে হয় কি, এখন ভালো কোচ পাচ্ছি না আমরা, ভালো ইন্টারন্যাশনাল মানের কোচ পাচ্ছি না, কিন্তু আমাদের এই লোকাল কোচ গুলোকে গত 6-7 বছর ধরে যদি একটু ব্রাশ আপ করে নিয়ে আসা যেত, আরো বেশি অপরচুনিটিস দেওয়া যেত, তাহলে মনে হয় আমাদের এই প্লেয়ার গুলোর কমিউনিকেশনটা আরো ডেভেলপ করতো, স্কিলটা আরো ডেভেলপ করতো। কোচ একটা বিশাল বড় ফ্যাক্টর আমাদের ইয়াং ক্রিকেটারদের জন্য স্পেশালি, আমার কাছে যেটা মনে হয়। আমি এই জিনিসটা একটু আমাদের সাথে নাজমুল আবেদিন ফাহিম যেহেতু আছেন, তার কাছ থেকে একটু জেনে নিয়ে আসতে চাই, আপনি কি এই বিষয়টার সাথে একমত কিনা, এবং আপনাদের কাছেই তো আসলে ছুটে আসে সিনিয়র ক্রিকেটার বলুন, জুনিয়র ক্রিকেটার বলুন, সেক্ষেত্রে দেশি কোচদের আরো একটু যুক্ত করা যায় কিনা? অবশ্যই, মানে আমরা যেভাবে আমরা লিটন দাস বা সৌম্য সরকারকে গড়ে তুলতে পারিনি, ঠিক একইভাবে কোচদেরকেও আমরা গড়ে তুলতে পারি। খুব ট্যালেন্টেড প্লেয়ার এরা, কিন্তু এরা সেভাবে কিন্তু গড়ে ওঠেনি। কিন্তু আমাদের এখানেও কিছু ট্যালেন্টেড কোচ আছে যারা সম্ভাবনাময় কোচ ছিল, যারা এখন হয়তো বড় বড় জায়গায় দায়িত্ব নিতে পারতো। একই কাজ হয়েছে, কিন্তু আমরা ওদেরকে গড়ে তুলতে পারিনি।
সো ডেফিনেটলি এই জায়গাটায় অনেক কিছু করার স্কোপ আছে, এবং এটা না করলে অ্যাকচুয়ালি আমরা এগোতে পারবো না। কিন্তু আমরা আজীবন বিদেশি কোচ এবং সব ক্ষেত্রে বিদেশি কোচ নিয়ে থাকতে পারবো। আমাদের ফার্স্ট ক্লাস যে খেলাটা হয় সেখানে যে ধরনের কোচটা কাজ করে, সেখানে কোচের মানটা কি, ওখানে এবং খুব ভালো মানের বিদেশি কোচ যে আমরা পাচ্ছি তাও তো না। না না, আমি জাতীয় দলের কথা বলছি না, আমি প্রথম শ্রেণীর খেলাতে যে ধরনের কোচরা আমাদের কাজ করছে তাদের মানটা বাড়ানোর কথা বলছি। আমাদের যে ডিপিএল হবে, ওখানে যারা কোচিং করবে তাদের কোচিং এর মানটা বাড়ানো, কারণ এদের হাতে কিন্তু এখন প্লেয়াররা থাকবে এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই কম্পিটিশনে আমাদের খেলোয়াড়রা প্রত্যেক কম্পিটিশন থেকে তো কিছু অর্জন করবে। তো ইটস নট অ্যাবাউট যে একটা টিম চ্যাম্পিয়ন হবে, একটা টিম রানার্স হবে, এখানে কিন্তু সবকিছু শেষ না। কিন্তু এখানেই কিন্তু আমাদের খেলোয়াড়রা বেড়ে উঠবে, ওদের পারফরমেন্সটাকে আরেকটা লেভেলে নিয়ে যাবে ডোমেস্টিক ক্রিকেটে। তো এখানে যদি যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, খেলার কন্ডিশন যদি ভালো হয়, কোচিং স্টাফ যদি ভালো হয়, দেন প্রত্যেকটা দলেই কোচ থাকবে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে, ফিল্ডিং কোচ থাকবে, অ্যানালিস্ট থাকবে, ফিজিও থাকবে, সব ধরনের ফ্যাসিলিটি থাকবে এবং ট্রেনিং ফ্যাসিলিটি থাকবে। তাহলে হয়তো এখানেই ওভারঅল একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। সো আমাদের অনেক কিছু করার সুযোগ আছে, যেটার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে আমরা মনোযোগ দিতে পারবো। শুধু যারা বিদেশি, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে তারা না, যারা ডোমেস্টিক ক্রিকেটের টপ লেভেলের ক্রিকেটার তারও বেনিফিট হবে। সো ওভারঅল ক্রিকেট বেনিফিট যদি আমরা আনতে চাই, এসব ব্যাপারে আমাদের মনোযোগী হতেই হবে। নো ওয়ে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছে। আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাই, ডিপিএল শুরু হচ্ছে আর একদিন বাদে 31 তারিখ থেকে, এবং জাতীয় দলের সব খেলোয়াড়রাই খেলছেন। অনেকেই পিএসএল এর সুযোগ পেয়েছিলেন, না করে দিয়েছেন। অবশ্যই তো এটা একটা ভালো সংবাদ। ডেফিনেটলি ভালো সংবাদ। বহুল প্রতীক্ষিত আমাদের লিগ, আমরা আমাদের মানে প্লেয়াররা সবাই খুব ওয়েট করে বসেছিল যে কবে খেলা হবে ডোমেস্টিক, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে ডোমেস্টিক খেলাগুলো হলে আমাদের জন্য কাজ অনেক ইজি হয়ে যায় এবং আপনার অপশন, আপনি আরো হয়তো কিছু বেশি অপশন পেয়ে যাবেন এখান থেকে। তো এটা তো ডেফিনেটলি ভালো, বড় একটা ব্যাপার। এট দ্য সেম টাইম যারা রেগুলার খেলছে তাদের জন্য যে প্র্যাকটিসের, আপনারা জানেন যে আমাদের ওয়ান ডে টিম এত বেটার, বিকজ আমাদের প্রিমিয়ার লিগ কিন্তু ওয়ান ডে খেলা হয় অনেক আগের থেকে, একদম ছোটবেলা থেকে। আমি রেগুলারিটিটাও বেশি সেখানে। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের শুরু। তো এত বছরের কারণেই কিন্তু এই বিভিন্ন রকম সিচুয়েশন, অনেকে অনেক কিছু ফেস করে এসছে, অনেক ধরনের টাইম পার করে এসছে। এই কারণেই কিন্তু আমাদের ওয়ান ডে টিম এত বেটার কম্পারেটিভলি আসলে টেস্ট অ্যান্ড টি20 থেকে, বিকজ এই দুইটা টুর্নামেন্ট কিন্তু আমাদের অনেক পরে শুরু হয়েছে। তো যদিও এবারকার প্রিমিয়ার লিগটা টি20 হচ্ছে, এখন এই পরিস্থিতিতে আসলে খেলা যে গড়াচ্ছে মাঠে, এটাই একটা বিশাল বড় ব্যাপার মানে প্লেয়ারদের জন্য। এবং আমি খুব খুশি এই কারণে যে হয়তো এখান থেকে আরো কিছু অপশন আমাদের অ্যাড হতে পারে ন্যাশনাল টিমের জন্য। একই মানে আমাদের স্যার যেটা বললেন যে কম খারাপ যে করছে তাকে না নিয়ে যে বেটার করছে তাকে, এরকম সুযোগ হলেও হতে পারে। তো এটা ইটস এ গুড নিউজ ফর আস, for all cricketers. নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক রাজ এবং হাসানুজ্জামান ঝুরু, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায় আসবার জন্য এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সাথে ঘরোয়া লিগটা নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ তিনজনকেই। দর্শক, আমাদের তিনজন অতিথি আসলে বলছিলেন যে সামনে ডিপিএল আছে এবং এখান থেকে যদি আরও কিছু তরুণ খেলোয়াড় উঠে আনা যায়, সেক্ষেত্রে জাতীয় দলের সিনিয়র জুনিয়র নিয়ে যেই আসলে তর্ক চলছে, সিনিয়ররা খুব একটা সাপোর্ট পাচ্ছেন না, সেই সমস্যাটার সমাধান হয়তো তারা খুব শীঘ্রই পাবেন। আগামী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।